আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আর শিরোনাম আপডেট নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি প্রবীর। বিধায়ক মানে শুধু আইনসভায় গিয়ে বসাই নয়, একটা বিধানসভা কেন্দ্রের মানুষের সঙ্গে যোগাযোগ রাখা, তাদের অভিযোগ শোনা, সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া, বিভিন্ন প্রশাসনিক সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করা, সব মিলিয়ে একজন বিধায়কের কাজের পরিধি অনেকটাই বড়। আর সেই কারণে বিধায়কদের বেতন ভাতা, অফিস কর্মী, যাতায়াত, এই সমস্ত খরচ নিয়ে দেশের বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা ব্যবস্থাও রয়েছে। কিন্তু প্রশ্নটা উঠছে এখন অন্য জায়গায়। একদিকে পশ্চিমবঙ্গে প্রতিটা বিধানসভা এলাকায় বিধায়ক সেবা কেন্দ্র চালানোর জন্য মাসে 30,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। অন্যদিকে তামিলনাড়ুতে বিধায়কদের জন্য বেতন ভাতার কাঠামো 1 লক্ষ টাকার উপরে, আর গাড়ি ও অন্যান্য সুবিধা নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তাহলে প্রশ্ন, একই দেশের দুই রাজ্যে বিধায়কদের সুযোগ সুবিধায় কেন এত পার্থক্য? কেন কোথাও অফিস চালানোর জন্য 30,000 টাকা, আবার কোথাও গাড়ি, যাতায়াত এবং অন্যান্য ভাতা মিলিয়ে সুবিধার অঙ্ক 1 লক্ষের উপরে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই টাকা কি বিধায়কদের ব্যক্তিগত সুবিধা নাকি জনসেবার জন্য প্রয়োজনীয় সরকারি খরচ? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই বিশেষ আলোচনা পর্ব। প্রথমে পশ্চিমবঙ্গের বিষয়টা পরিষ্কার করে নেওয়া যাক। পশ্চিমবঙ্গ বিধানসভায় সম্প্রতি ঘোষণা করা হয়েছে প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে সেবা কেন্দ্র থাকবে। এই কেন্দ্রের নাম হবে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র। এই কেন্দ্রের উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে সাধারণ মানুষের কাছে বিভিন্ন সরকারি পরিষেবা এবং সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া এবং বিধায়কদের মানুষের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ তৈরি করা। এই সেবা কেন্দ্র পরিচালনার জন্য মাসে 30,000 টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। তবে এর সঙ্গে শর্তও রয়েছে। কেন্দ্রটির নাম রাখতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র এবং সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর নির্দিষ্ট ছবি রাখতে হবে। এটি একটি সেবা কেন্দ্র চালানোর জন্য আর্থিক সহায়তা। ঠিক কি ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? শুনুন। আমরা এখানে যে 208 জন জিতেছিলাম, একটা আমাকে ছাড়তে হয়েছে, 207। আমাদের কেন্দ্রীয় নেতারা এবং রাজ্য সভাপতি আমরা বিধায়কদের নিয়ে দলীয় মিটিং করেছিলাম। সেখানে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে যে প্রত্যেকটি বিধায়ক তার নিজের নিজের বিধানসভা কেন্দ্রে একটি সেবা কেন্দ্র চালু করবেন, যেটাতে কেবলমাত্র তার বিধানসভার এলাকার জনগণের সঙ্গে বিধায়কের সম্পর্ক থাকবে এবং সেখানে দলমত, বর্ণ, ধর্ম নির্বিশেষে যারা তাকে ভোট দিয়েছেন তারাও পরিষেবা পাবে, যারা তাকে ভোট দেননি তারাও পরিষেবা পাবেন। শতাধিক বিধায়ক ইতিমধ্যে সেবা কেন্দ্র আমরা চালু করেছি। অনেক রকম বিরোধী পক্ষ আছেন, আপনারা কি করেছেন আমি জানি না, কেউ কেউ হয়তো করেছেন, কেউ কেউ ভাবছেন করবেন। সেবা কেন্দ্র চালাতে গেলে অর্থের প্রয়োজন হয়, একটা মিনিমাম ব্যবস্থা লাগে। এক্ষেত্রে আমার দুটো শর্ত বলুন, প্রস্তাব বলুন আছেন। স্পিকার মহোদয়কে এটা দেখে নিতে হবে, এনশিওর করতে হবে যে বিধায়করা তাদের সেবা কেন্দ্র চালু করবেন সেই সেবা কেন্দ্রের নাম দিতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র। আর পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আমরা ধুতি পাঞ্জাবি পরে, এটা আগস্ট মাস থেকে পাবেন, পরের বিধানসভায় আমরা অ্যামেন্ডমেন্ট করে নেব অর্থমন্ত্রীর নেতৃত্বে।
এবং একসঙ্গে আগস্ট মাস থেকে টাকাটা তখন পেয়ে যাবেন। অর্থাৎ এই 30,000 টাকা বিধায়কের ব্যক্তিগত বেতন হিসেবে ঘোষণা করা হয়নি। এই পার্থক্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাইরে থেকে যদি শুধু বলা হয় বাংলার বিধায়ক মাসে 30,000 টাকা পান, তাহলে বিষয়টা ভুলভাবে বোঝার সম্ভাবনা থাকে। 30,000 টাকা এখানে বিধায়কের মাসিক বেতন নয়, এটি সেবা কেন্দ্র পরিচালনার জন্য ঘোষিত আর্থিক সহায়তা। এই কেন্দ্র কেন প্রয়োজন? কারণ একজন বিধায়কের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগের জন্য একটি স্থায়ী জায়গা থাকা প্রয়োজন। অনেক মানুষ বিধায়কের বাড়িতে যেতে চান না, যেতে পারেন না, অনেকে জানেনই না কোথায় গিয়ে তাদের সমস্যার কথা জানাবেন। কেউ সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, কেউ হয়তো রেশন সংক্রান্ত সমস্যায় পড়েছেন, কেউ আবাসন প্রকল্প নিয়ে সমস্যায় রয়েছেন, কেউ বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা নিয়ে সমস্যায় আছেন, কেউ আবার স্থানীয় রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ, নিকাশি কিংবা স্বাস্থ্য পরিষেবা নিয়ে অভিযোগ করতে চান। এই সমস্ত অভিযোগের জন্য একটি নির্দিষ্ট অফিস থাকলে মানুষের সুবিধা হতে পারে। সুতরাং অফিস চালানোর জন্য অর্থ দেওয়ার যুক্তি একেবারে অস্বাভাবিক নয়। কিন্তু এখানে আসে দ্বিতীয় প্রশ্ন, 30,000 টাকা কি যথেষ্ট? আজকের বাজারে একটি অফিসের ভাড়া, বিদ্যুৎ, ইন্টারনেট, কর্মী, স্টেশনারি, কম্পিউটার, রক্ষণাবেক্ষণ সব মিলিয়ে মাসে 30,000 টাকা দিয়ে কতটা পরিষেবা চালানো সম্ভব? এই প্রশ্ন গুরুত্বপূর্ণ, কারণ যদি উদ্দেশ্য হয় সত্যিই জনসেবা, তাহলে শুধু অফিস খুললেই হবে না। অফিসটা কার্যকরী হতে হবে, মানুষকে পরিষেবা দিতে হবে, নিয়মিত কর্মী থাকতে হবে, অভিযোগ নথিভুক্ত করার ব্যবস্থা থাকতে হবে, অভিযোগের অগ্রগতি জানার ব্যবস্থা থাকতে হবে। অর্থাৎ 30,000 টাকা ঘোষণা করা এক বিষয়, আর সেই টাকা দিয়ে বাস্তবে কতটা পরিষেবা দেওয়া যাচ্ছে তা অন্য বিষয়। এবার আসা যাক তামিলনাড়ুর দিকে। তামিলনাড়ুতে বিধায়কদের বেতন ভাতার কাঠামো বহু বছর ধরেই দেশের তুলনায় উল্লেখযোগ্য। 2017 সালে তৎকালীন তামিলনাড়ু সরকার বিধায়কদের বেতন প্রায় দ্বিগুণ করে মাসে 1,05,000 টাকা করেছিল। তার সঙ্গে বিভিন্ন ধরনের ভাতা তো রয়েছে। ফলে তামিলনাড়ুর বিধায়কদের ক্ষেত্রে শুধু বেসিক বেতন দেখলে পুরো ছবিটা পাওয়া যায় না। টেলিফোন, ডাক, গাড়ি, যাতায়াত এবং অন্যান্য ভাতার কারণে মোট সুবিধার অঙ্কটা আরও বাড়ে। এই জায়গাতেই তৈরি হয় তুলনার সূচক। কিন্তু এখানেও একটা বিষয় মনে রাখা দরকার, পশ্চিমবঙ্গের 30,000 টাকা এবং তামিলনাড়ুর এই 1 লক্ষ টাকা দুটিকে সরাসরি একই খাতে রাখা ঠিক হবে না। একটি হলো সেবা কেন্দ্র পরিচালনার জন্য অনুদান, অন্যটি বিধায়কের বেতন এবং বিভিন্ন ভাতার সম্মিলিত কাঠামো। অর্থাৎ তুলনা করতে হলে পুরো কাঠামো দেখতে হবে। বিধায়কের বেতন কত, কনস্টিটিউয়েন্সি অ্যালাওয়েন্স কত, অফিস খরচ কত, যাতায়াতের সুবিধা কি, গাড়ি দেওয়া হচ্ছে কিনা, গাড়ির জ্বালানি ও রক্ষণাবেক্ষণের খরচ কে বহন করছে, ব্যক্তিগত কর্মী বা সচিবের সুবিধা রয়েছে কিনা, আবাসনের সুবিধা রয়েছে কিনা, এই সব কিছু মিলিয়ে একজন বিধায়কের জন্য রাজ্যের মোট সরকারি ব্যয় কত, তবেই প্রকৃত তুলনা করা সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে, রাজ্যভেদে এই পার্থক্য তৈরি হয় কেন? অবশ্যই আলোচনায় থাকবো, তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। সঙ্গে থাকুন। ব্লু রোজ হোটেল, নন্দকুমার পূর্ব মেদিনীপুরের সেরা থাকার ঠিকানা। যদি খুঁজছেন পরিষ্কার পরিচ্ছন্ন রুম, সুস্বাদু খাবার আর নিরিবিলি পরিবেশ, তাহলে ব্লু রোজ হোটেল আপনার জন্য সেরা পছন্দ। আজই যোগাযোগ করুন 8972021015 নম্বরে। গৃহসজ্জার অন্যতম আকর্ষণ নানান ডিজাইনের মার্বেলের মেঝে, দেওয়াল ও ওয়াল ফ্রেস্কো, যার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে নদিয়া টাইলস এন্ড মার্বেলে। এখানে পাবেন জনসন, কাজারিয়া, ইতালীয় ও সিম্পল মতো কোম্পানির ব্র্যান্ড, যা আপনার বাড়িকে করে তুলবে সকলের চোখে আধুনিক ও আকর্ষণীয়। আমাদের ঠিকানা গঙ্গনি, বাতকুল্লা, নদিয়া। যোগাযোগ 9932972003 7001 504 338। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড,
রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শিরোনাম আপডেট। যে কথাটা বলছিলাম, রাজ্য ভেদে এই পার্থক্য কেন তৈরি হয়? এর প্রথম কারণ রাজ্যের নিজস্ব আইন। ভারতের সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভার সদস্যদের বেতন ভাতা নির্ধারণের ক্ষেত্রে রাজ্যগুলির নিজস্ব আইন ও বিধি রয়েছে। তাই পশ্চিমবঙ্গের বিধায়ক এবং তামিলনাড়ুর বিধায়কের সুযোগ সুবিধা একই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। দ্বিতীয় কারণ রাজ্যের আর্থিক ক্ষমতা। একটি রাজ্যের রাজস্ব আয় কত, সরকারের মোট ব্যয় কত, ঋণের পরিমাণ কত, বেতন পেনশনে কত টাকা যাচ্ছে, সামাজিক প্রকল্পে কত টাকা খরচ হচ্ছে, এই সমস্ত বিষয় বিবেচনা করে সরকার বিধায়কদের সুযোগ সুবিধা নির্ধারণ করে। তৃতীয় কারণ রাজনৈতিক সংস্কৃতি। কোনো রাজ্যে বিধায়ককে মূলত আইন প্রণেতা হিসেবে দেখা হয়, কোনো রাজ্যে আবার বিধায়কের নির্বাচনী এলাকার সঙ্গে সরাসরি যোগাযোগ এবং জনসংযোগের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। সেক্ষেত্রে অফিস, কর্মী, গাড়ি, যোগাযোগ এই খাতে বেশি সুবিধা থাকতে পারে। চতুর্থ কারণ ভৌগোলিক বাস্তবতা। একটা ছোট্ট বিধানসভা এলাকার সঙ্গে একটা বড় বিস্তীর্ণ বিধানসভা এলাকার কাজের ধরন কখনোই এক নয়। কোনো বিধায়ককে যদি প্রতিদিন একাধিক ব্লক বা প্রত্যন্ত এলাকায় যেতে হয়, তাহলে যাতায়াতের খরচ স্বাভাবিকভাবেই বেশি হবে। সেক্ষেত্রে গাড়ি বা পরিবহন ভাতার প্রয়োজনীয়তার যুক্তি তৈরি হয়। আবার শহুরে বিধানসভা এলাকায় সেই প্রয়োজন তুলনামূলকভাবে কম হতে পারে। কিন্তু এখানেই আরও একটা প্রশ্ন, বিধায়করা কি নিজেরাই গাড়ি কিনে ব্যবহার করতে পারবেন, নাকি সরকারি গাড়ি দেওয়া হবে? গাড়ির মালিকানা কার থাকবে? মেয়াদ শেষে গাড়ির কি হবে? জ্বালানির খরচ কে দেবে? ড্রাইভারের বেতন কে দেবে? রক্ষণাবেক্ষণের খরচ কত? এই প্রশ্নগুলির উত্তর না জানা পর্যন্ত গাড়ি সহ 1 লক্ষ টাকা এই কথাটাও সম্পূর্ণ ছবি কিন্তু দেয় না। এবার আসা যাক সাধারণ মানুষের প্রশ্নে। একজন সাধারণ চাকরিজীবী যখন মাসে 30,000 টাকা বেতন পান, তখন তার সামনে বাড়ি ভাড়া আছে, বিদ্যুতের বিল আছে, সন্তানের পড়াশোনা আছে, চিকিৎসার খরচ আছে, যাতায়াতের খরচ আছে, বাজারের খরচ আছে। তারপরেও তাকে সেই আয়ের মধ্যেই সংসার চালাতে হয়। সেই জায়গায় একজন নির্বাচিত জনপ্রতিনিধির জন্য সরকার কতটা অর্থ ব্যয় করবে, এটা স্বাভাবিকভাবেই জনস্বার্থের প্রশ্ন। কিন্তু অন্য দিকটাও তো দেখতে হবে। একজন বিধায়ক 24 ঘন্টা ব্যক্তিগত কাজ করেন না। তার কাছে প্রতিদিন মানুষের ফোন আসে, হাজার হাজার মানুষের সমস্যা নিয়ে তাকে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে হয়। দলের বাইরে থেকেও মানুষ তার কাছে আসেন। বিধানসভায় প্রশ্ন করতে হয়, কমিটির বৈঠকে অংশ নিতে হয়, নিজের নির্বাচনী এলাকায় যেতে হয়, জরুরি পরিস্থিতিতে ছুটে যেতে হয়। বন্যা, অগ্নিকাণ্ড, দুর্ঘটনা, স্বাস্থ্য সংকট, এই ধরনের ঘটনায় জনপ্রতিনিধির উপস্থিতি অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর তাই একজন বিধায়কের প্রয়োজনীয় অফিস ও যাতায়াতের খরচ থাকা উচিত কিনা, তার উত্তর একেবারে নাও হতে পারে না। সমস্যাটা অন্য জায়গায়। সুবিধা দেওয়া হচ্ছে কেন? তার হিসাব কি? কিভাবে খরচ হচ্ছে? অডিট হচ্ছে কি? সাধারণ মানুষ জানতে পারছেন কি? এই প্রশ্নগুলির উত্তর থাকাটাও জরুরি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 30,000 টাকার সেবা কেন্দ্র নিয়ে তাই স্বচ্ছতার প্রশ্ন গুরুত্বপূর্ণ। প্রতিটি বিধানসভা কেন্দ্রে কত টাকা দেওয়া হচ্ছে, বছরে মোট খরচ কত, কতগুলি কেন্দ্র সত্যিই চালু হয়েছে, কতগুলি কেন্দ্রে নিয়মিত পরিষেবা দেওয়া হচ্ছে, কতজন মানুষ সেখানে পরিষেবা পাচ্ছেন, কিভাবে সেই টাকা খরচ হচ্ছে, এই তথ্য প্রকাশ্যে থাকা উচিত। কারণ সরকারি টাকা মানে মানুষের টাকা। একইভাবে তামিলনাড়ুতেও প্রশ্ন উঠতে পারে, বিধায়কদের গাড়ি ও ভাতার প্রকৃত বার্ষিক খরচ কত, কতজন বিধায়ক এই সুবিধা নিচ্ছেন, গাড়ি কেনার ক্ষেত্রে কি নিয়ম, গাড়ির মডেল বা দামের সীমা কি, রক্ষণাবেক্ষণ কত, জ্বালানির খরচ কত, ড্রাইভার বা অন্যান্য সহায়ক কর্মীর খরচ কত। এই সমস্ত তথ্য প্রকাশ করা হলে বিতর্ক অনেকটাই পরিষ্কার হতে পারে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিধায়কদের বেতন বা ভাতা বেশি হলেই
তারা দুর্নীতি করবেন না এমন নিশ্চয়তা নেই। আবার বেতন কম হলেই যে তারা দুর্নীতিগ্রস্ত হবেন এমনও নয়। তাহলে দুর্নীতি ঠেকাতে প্রয়োজন শক্তিশালী নজরদারি, স্বচ্ছ টেন্ডার ব্যবস্থা, সম্পত্তির হিসাব, স্বার্থে সংঘাতের নিয়ম, অডিট, জনগণের কাছে জবাবদিহি। তাই বিধায়কদের বেশি টাকা দিলে দুর্নীতি কমবে এই যুক্তি যথেষ্ট নয়। একইভাবে বিধায়কদের টাকা দেওয়া মানেই অপচয়, এই কথাটাও পুরোপুরি সঠিক নয়। জনপ্রতিনিধির কাজ করার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো দরকার, কিন্তু সেই পরিকাঠামোর খরচের যুক্তি এবং হিসাবও দরকার। এখানে সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে বিধায়কের সুবিধা আর জনগণের সুবিধার মধ্যে ভারসাম্য কোথায়। আলোচনায় থাকবো, তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেবো আরও একটা বিরতি। সঙ্গে থাকুন। যে কোনো উৎসবে আর অনুষ্ঠানের ভুরি বোঝে বাঙালির অন্যতম ভরসা নিবেদিতা রাইস মিল। বিশ্বমানের সেরা চালের একটাই ঠিকানা, নিবেদিতা রাইস মিল। আমাদের কাছে পাবেন উচ্চমানের ও সুস্বাদু লক্ষ্মীভোগ মিনিকেট চাল, ভোগরত্না চাল, এসএস প্রিমিয়াম বাসমতি চাল ও জিরাকাঠি চাল। আমাদের যোগাযোগের ঠিকানা রাকোনা ঝাড়ুল, গলসি, পূর্ব বর্ধমান। আমাদের মোবাইল নম্বরটি হলো 9434003339, 9434014660 এবং 9083277768। আপনাদের জন্য নিয়ে এসেছি বহু পুরনো সেই হারিয়ে যাওয়া খাঁটি স্বাদের পরম্পরাকে। দুলু কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, এর ঝাঁঝালো গন্ধ আপনার প্রতিটি রান্নায় এনে দেবে নতুন মাত্রা। আমরা খাঁটি বেচবো আর পুরনো স্বাদ ফিরিয়ে আনবো। দুলু কাচ্চি ঘানি সর্ষের তেল, খাঁটি স্বাদের পরম্পরা। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। co-powered by আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শিরোনাম আপডেট। যদি একটা অফিসে মাসে 30,000 টাকা দেওয়া হয়, সেই অফিস থেকে যদি প্রতিদিন সাধারণ মানুষ পরিষেবা পান, তাহলে সেই টাকা জনস্বার্থে খরচ হচ্ছে, এটা বলাই যায়। কিন্তু অফিস কাগজে আছে, বাস্তবে নেই, তাহলে সেই টাকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবেই উঠবে। একইভাবে যদি কোনো বিধায়ককে গাড়ি দেওয়া হয় এবং সেই গাড়ি প্রতিদিন মানুষের কাছে, প্রশাসনিক কাজে, নির্বাচনী এলাকার পরিদর্শনে ব্যবহার হয়, তার একটা যুক্তি আছে। কিন্তু সরকারি গাড়ি যদি ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়, তাহলে সেটা অন্য প্রশ্ন। অর্থাৎ টাকার অঙ্ক নয়, ব্যবহারের ধরনও এখানে গুরুত্বপূর্ণ। এবার প্রশ্ন, তাহলে বাংলায় এই যে 30,000 টাকার তামিলনাড়ুতে 1 লক্ষেরও বেশি কেন? সহজ উত্তর, কারণ দুটি রাজ্যের আইন, বেতন কাঠামো, ভাতা এবং প্রশাসনিক ব্যবস্থা এক নয়। কিন্তু রাজনৈতিক প্রশ্নটা থেকে যায়, বাংলার বিধায়কদের জন্য যে পরিষেবা কেন্দ্র তৈরি হচ্ছে সেটা কি যথেষ্ট, নাকি আরও অর্থের প্রয়োজন? আর তামিলনাড়ুতে যে গাড়ি ও ভাতার ব্যবস্থা রয়েছে তা কি প্রয়োজন অনুযায়ী, নাকি সেটা অতিরিক্ত? এই প্রশ্নের উত্তর শেষ পর্যন্ত জনগণকেই দিতে হবে, কারণ বিধায়করা জনগণের ভোটেই নির্বাচিত। তাদের সুবিধার টাকা আসে সরকারি কোষাগার থেকে, আর সরকারি কোষাগারের টাকা আসে মানুষের কর, রাজ্যের রাজস্ব এবং বিভিন্ন সরকারি আয়ের উৎস থেকে। সুতরাং জনপ্রতিনিধিদের জন্য যে সুবিধাই দেওয়া হোক না কেন, তার সঙ্গে জুড়ে থাকতে হবে জবাবদিহি। এখানে আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ, বিধায়ককে শুধু বেতন দেওয়া মানেই তার কাজ শেষ নয়, তার কাজের মূল্যায়নও দরকার। একটি ন্যূনতম অফিস সুবিধা থাকা উচিত, ন্যূনতম কর্মী থাকা উচিত, ন্যূনতম যোগাযোগ ব্যবস্থা থাকা উচিত, ন্যূনতম যাতায়াত সুবিধা থাকা উচিত। আবার এর পাশাপাশি সর্বোচ্চ সীমাও কি থাকা উচিত? এই বিতর্ক ভবিষ্যতে আরও জোরালো হতে পারে, কারণ জনপ্রতিনিধিদের কাজের পরিধি বাড়ছে, মানুষের প্রত্যাশা বাড়ছে, সোশ্যাল মিডিয়া, ফোন, অনলাইন, অভিযোগ সব মিলিয়ে একজন বিধায়কের ওপর জনসংযোগের চাপও বাড়ছে। সুতরাং অফিস, কর্মী, প্রযুক্তি এবং যোগাযোগের খরচও বাস্তব, কিন্তু সেই খরচের সঙ্গে যুক্ত হতে হবে স্বচ্ছতা। শেষে একটা কথা বলতেই হয়, একজন বিধায়ককে কাজ করার মতো সম্মানজনক এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেওয়া দরকার, কারণ
তিনি জনগণের প্রতিনিধি, কিন্তু সেই সুবিধা যেন ব্যক্তিগত বিলাসিতায় পরিণত না হয়, আর সরকারি অর্থ যেন এমন জায়গায় ব্যয় না হয় যেখানে জনগণ তার কোনো পরিষেবাই পান না। পশ্চিমবঙ্গের 30,000 টাকার সেবা কেন্দ্র হোক কিংবা তামিলনাড়ুর গাড়ি ও ভাতা মিলিয়ে 1 লক্ষই হোক, প্রশ্নটা তাই শুধু কত টাকা নয়, প্রশ্নটা হলো কেন টাকা দেওয়া হচ্ছে, কি কাজে দেওয়া হচ্ছে, কে হিসাব দেবে, আর সাধারণ মানুষ তার বিনিময়ে কি পরিষেবা পাবেন। এই 4টি প্রশ্নের উত্তর থাকলেই সরকারি খরচ নিয়ে বিতর্ক অনেকটাই যুক্তি নির্ভর হতে পারে, কারণ শেষ পর্যন্ত বিধায়ক, সরকার, প্রশাসন সবাই জনগণের জন্য, আর জনগণের টাকা খরচ হলে জনগণের কাছেই তার হিসাব দিতে হবে। সুতরাং বাংলার 30,000 টাকা, তামিলনাড়ুর 1 লক্ষ, এই 2 অঙ্কের ফারাক শুধু টাকার ফারাক নয়, এই 2 রাজ্যের প্রশাসনিক কাঠামো, বিধায়ক, সুবিধার নীতি এবং জনসেবার মডেলের যে পার্থক্যেরও প্রতিফলন। আর সেই কারণেই আজকের সবচেয়ে বড় প্রশ্ন, বিধায়কের জন্য কত টাকা যথেষ্ট, আর সেই টাকার বিনিময়ে জনগণ কতটা পরিষেবা পাচ্ছেন, এই প্রশ্নের উত্তরটাই আসল বলে আমাদের মনে হয়। আর আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সুচিন্তিত মতামত। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিরোনাম আপডেট আছে পর্যন্তই, দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।